আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। দর্শক, সাথে আছি নবুয়ত রহমান। আজকে একটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনার বিশ্লেষণ আমরা করতে চাই। আজকে ঘুম থেকে উঠবার পরেই আমরা যেটি জানলাম যে খামার বাড়ি অর্থাৎ ফার্মগেট খামার বাড়িতে একজন মানুষ নিহত হয়েছেন একটি দুর্ঘটনায় পড়ে তিনি নিহত হয়েছেন। তিনি খামার বাড়িতে মেট্রো রেলের পাশ দিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সে সময় মেট্রো রেলের মাঝখানে অর্থাৎ পিলারের উপরে যে এটি বেয়ারিং থাকে, যেটি আপনার রাবারের এবং ভেতরে পাত দেওয়া থাকে, একটি স্প্যারিংয়ের মতো, অর্থাৎ সে স্প্রিং করে এরকম একটি কালো বস্তু, যেটির ওজন প্রায় 50 থেকে 60 কেজি। সেটি ছিটকে এসে ফুটপাতের এই আবুল কালাম আজাদের মাথায় আঘাত করে। তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে। তিনি ঢাকায় নারায়ণগঞ্জে তিনি কিন্তু পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। বড়টির বয়স প্রায় 6 বছর এবং ছোটটির বয়স 2 বছর। এই যে দুটি সন্তান রেখে তিনি পরপরে চলে গেলেন, এটি দায় কার? কে তার পরিবারটিকে দেখবে? কে তার পরিবারটির দেখভাল করবেন? তিনি তো সচ্ছল পরিবারের সন্তান নয়। তিনি বিদেশে ছিলেন কিছুটা সময়, এরপরে 2018 সালে বাংলাদেশে ফিরে এসে বিয়ে করেন। তার পরিবারে দুটি সন্তান রয়েছে এবং ছোট্ট একটি চাকরি তিনি করতেন, অর্থাৎ পল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে তিনি কিন্তু টিকিট কেনাবেচার একটা চাকরি করতেন। সেই চাকরির উদ্দেশ্যে বা ডিউটিতে আসার সময় কিন্তু তিনি নিহত হলেন। এই যে একটি দুর্ঘটনা, এই দুই ঘটনার দায় কে নেবে? আমরা কিন্তু বিগত দিনে দেখেছি এই মেট্রো রেলে যে পিলারের উপরে যে বেয়ারিং থাকে, বেয়ারিং কিন্তু খসে পড়েছিল গত বছর। তখন অবশ্য কোনো দুর্ঘটনা ঘটেনি, কারণ সেই পিলারের নিচে কোনো জনমানব ছিল না, মানুষ ছিল না। কিন্তু আজকের যে দুর্ঘটনা ঘটল, একটি তাজা প্রাণ 35 বছর বয়সের আবুল কালাম আজাদ তিনি কিন্তু নিহত হলেন এবং দুজন আহত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি লাশ পুলিশ কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়ার পরে সেখানে কান্নায়, স্বজনদের কান্নায় লাশ ভারী হয়ে ওঠে এবং চারিপাশ কিন্তু কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে। এই যে একটি হৃদয় বিদারক দৃশ্যের সেখানে অবতরণ হয়, এর দায় কে নেবে? সরকার, মেট্রো রেল প্রশাসন, না যারা এই মেট্রো রেলকে বানিয়েছেন তারা দায় নেবেন? কিন্তু এখন আমরা মেট্রো রেল যারা পরিচালনা করছেন তারা এটির দায়ভার নেবেন। কে আসলে দায়ভার নেবেন? আমরা দেখলাম সরকারের তরফ থেকে 5 লাখ টাকার একটি প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার পরিবারকে 5 লাখ টাকা দেয়া হবে। এটি কি আসলে একটি মানুষের জীবনের মূল্য? যে পরিবারটি তার সদস্যকে হারিয়েছে, বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, সেই পরিবারটির আজকের অবস্থা কেমন হবে? দর্শক, বাংলাদেশ কি কখনো নিরাপদ হবে না? এই বাংলাদেশকে আমরা কখনোই কি নিরাপদ একটি জায়গায় আমরা দেখতে পাবো না? আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছি। আজকে এটা আমার জীবনে ঘটতে পারত, আমার জীবনে এরকম একটি দুর্ঘটনা আসতে পারতো, তখন আমার পরিবারের অবস্থা কেমন হবে? আমি তো ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করি, যেটি হচ্ছে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের যে ফুটপাত, সেটি দিয়ে কিন্তু আমিও চলাফেরা করি। বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই রাস্তা ধরে চলাফেরা করে। যে কোনো মানুষের এরকম দুর্ঘটনা ঘটতে পারত। বাংলাদেশ এমন একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক অস্থিরতা, দেশে যারা ক্ষমতায় আছেন ক্ষমতার অপব্যবহার করেন। একদল 15 বছর খেয়ে গেছেন, আরেক দল বসবার জন্য, ক্ষমতায় আসবার জন্য রাহাজানি করছেন, অনাচার করছেন, দখলবাজি করছেন। আসলে বাংলাদেশটা কে কারা নিরাপদ বানাবে? আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করবে। তার তো আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। 85-86 বছরের একটি মানুষ তার জীবনের শেষ
অধ্যায় পাঠ করছেন, সে যদি বাংলাদেশকে একটি নিরাপদ আশ্রয়ে পরিণত করতে পারত, আমরা অনেক খুশি হতাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। পাহাড় সমান যে আমাদের একটি প্রত্যাশা ছিল, সেটি কিন্তু এই ইউনূস সরকার পূরণ করতে পায়নি। তিনি এখন সেভ এক্সিট খুঁজছেন, নিরাপদ আশ্রয় খুঁজছেন, কিভাবে এই দেশকে কারো হাতে তুলে দিয়ে চলে যেতে পারি, এরকম একটি পথ কিন্তু তার কর্মকাণ্ডে মনে হয়েছে। হায় রে বাংলাদেশ, কার কাছে নিরাপদ এই বাংলাদেশ? আমরা নিরাপদ বোধ করব কাদের কাছে? আমরা তো নিরাপদ দেখতে পাচ্ছি না। এজন্যই কিন্তু তারুণ্যের ছেলে মেয়েগুলো এখন বিদেশগামী হচ্ছে, বিদেশমুখী হচ্ছে। বাংলাদেশকে কেউ পছন্দ করছে না। বাংলাদেশকে রেখে তারা এই মেধাগুলো চলে যাচ্ছে বিদেশের মাটিতে। আমাদের হয়তো মেধা কম আছে, আমাদের হয়তো ওই ওই ধরনের মেধা নেই। আমাদের ছোট্ট মেধা নিয়ে এই বাংলাদেশেই আমাদেরকে পড়ে থাকতে হবে, বাংলাদেশকেই জ্বলে পড়ে মরতে হবে। কিন্তু আমরাও তো আশা করি বাংলাদেশ নিশ্চয়ই একদিন নিরাপদ আশ্রয় স্থলে পরিণত হবে। সেটি আসলে কবে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।